বগুড়া থেকে একদিনে লালমনিরহাট জেলা ভ্রমণে আমার খরচ হয়েছিল 500 টাকা। আর সেই লালমনিরহাট ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আমি খুব কম খরচে বাংলাদেশের বিভিন্ন স্থানগুলো পরিভ্রমণ করে থাকি। আর আমার ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখলে খুব কম খরচে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিভ্রমণ করতে পারবেন। সো কম খরচে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদিনে লালমনিরহাট ভ্রমণের এই পর্বে আপনাদের দেখাবো লালমনিরহাট রেল স্টেশন, একই স্থানে মসজিদ ও মন্দির, নিদারিয়া জামে মসজিদ, বাংলাদেশের সর্বপ্রথম ও সবচেয়ে প্রাচীন মসজিদ, তিস্তা নদী, তিস্তা সড়ক সেতু ও তিস্তা রেল ব্রিজ। লালমনিরহাট ভ্রমণের জন্য আমাদের যাত্রা শুরু হচ্ছে বগুড়া রেল স্টেশন থেকে। বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনের সময় ছিল 4টা 23 মিনিট, কিন্তু ট্রেন আসতে আসতে সময় লেগেছিল প্রায় 5টা। বগুড়া রেল স্টেশন থেকে লালমনিরহাট রেল স্টেশন পর্যন্ত শোভন চেয়ারে রেলে ভাড়া লেগেছিল 160 টাকা। বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে চড়ার পরে কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম গাইবান্ধা। গাইবান্ধা রেল স্টেশন অতিক্রম করে আমাদের ট্রেন চলেছে লালমনিরহাটের উদ্দেশ্যে। একের পর এক রেল স্টেশন অতিক্রম করতে করতে আমরা চলেছি লালমনিরহাটের উদ্দেশ্যে। রংপুর কাউনিয়া রেল স্টেশন অতিক্রম করে এখন আমাদের ট্রেন চলেছে তিস্তা রেল ব্রিজের উপর দিয়ে। এই তিস্তা রেল ব্রিজটা আপনাদের ঘুরে দেখাবো লালমনিরহাট ভ্রমণ শেষের দিকে। চলুন আগে লালমনিরহাট পৌঁছানো যাক। তিস্তা রেল ব্রিজ পার করে অল্প একটু আসলেই আপনারা পেয়ে যাবেন এই লালমনিরহাট রেল স্টেশন। এখন ট্রেনে থেকে নামি, বাকি কথা পরে হবে। এইটা লালমনিরহাট রেল স্টেশনের ওভারব্রিজের উপর থেকে চতুর্পাশের ভিউটা। বৃষ্টি হয়েছে দেখে আশেপাশে পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং মনোমুগ্ধকর। লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ লিটন হুসাইন। আজ চলে এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়। আজ সারাদিন লালমনিরহাট ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো। সুতরাং আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে লালমনিরহাট জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিভ্রমণ করতে পারবেন। চলুন আজ আমার সঙ্গে লালমনিরহাট জেলা ঘুরুন। লালমনিরহাট জেলার যে সকল দর্শনীয় নিদর্শন রয়েছে সবগুলো আপনাদের ঘুরে দেখাই। সুতরাং লালমনিরহাট জেলার সম্পূর্ণ পরিভ্রমণ পেতে লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। লালমনিরহাটের ভ্রমণ পর্বটা এই রেল স্টেশন থেকেই শুরু করা যাক। লালমনিরহাট রেল স্টেশন যথেষ্ট বড়, আর লালমনিরহাট জেলার লোকজন ট্রেনে চড়ে অনেক বেশি যাতায়াত করে। তা আপনারা ওভারব্রিজের উপর দিয়ে লোকজনের পারাপার দেখেই অনুমান করতে পারবেন। এটা লালমনিরহাট রেল স্টেশনের সামনের অংশের ভিউ। লালমনিরহাট রেল স্টেশনের সামনের ভিউটাও যথেষ্ট সুন্দর এবং পরিপাটি। সত্যি অনেকটা সুন্দর লাগতেছে রেল স্টেশনের সামনের পরিবেশটা। এখন আপনাদের এখান থেকে নিয়ে যাব লালমনিরহাট জেলারই উল্লেখযোগ্য একটি জায়গা, যে জায়গাটি একই স্থানে মন্দির এবং মসজিদ হওয়ার জন্য বিখ্যাত। লালমনিরহাট রেল স্টেশন নেমে সেখান থেকে 7-8 মিনিট হাঁটার দূরত্বে আমি চলে এসেছি এমন একটি জায়গায়, যে জায়গাটা কোনো দর্শনীয় স্থান না হলেও বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। আমি মোহাম্মদ লিটন হুসাইন বর্তমানে চলে এসেছি লালমনিরহাট জেলার পুরান বাজারে। এই পুরান বাজারে আসলে আপনারা দেখতে পাবেন একই উঠানেরই দুই পাশে, এক পাশে রয়েছে মন্দির, এক পাশে রয়েছে মসজিদ। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদ, আর আমার এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই মন্দির। আমি জানি না বাংলাদেশে আর কোথাও এরকম আছে কিনা যে একই উঠানে মসজিদ এবং মন্দির রয়েছে। বাংলাদেশে আর কোনো জেলায় যদি এরকম একই উঠানে মসজিদ এবং মন্দির রয়ে থাকে তবে অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমিও চেষ্টা করব সেই জায়গায় গিয়ে সেই মসজিদ এবং মন্দিরটা দেখার। আপনাদের সময় হলে আপনারা আসবেন এই লালমনিরহাট রেল স্টেশনে নেমে, অথবা লালমনিরহাট সদর থেকে যে কাউরে বললেই আপনারা এই পুরান বাজার আসতে পারবেন। আর এই পুরান বাজারেই রয়েছে একই উঠানে মসজিদ এবং মন্দির। আমি যতগুলো জায়গা ভ্রমণ করেছি কোথাও দেখি নাই যে কোনো একই স্থানে মসজিদ এবং মন্দির রয়েছে। সত্যি লালমনিরহাট জেলার এই জায়গাটা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
একই স্থানে মসজিদ এবং মন্দির হবার কারণে। আমাদের দেশ যে কতটা সম্প্রীতির তার উজ্জ্বল নিদর্শন এই জায়গাটা ধারণ করে রেখেছে। মসজিদ মন্দির পাশাপাশি থাকা সত্ত্বেও নেই কোনো কলহ, নেই কোনো ফাসাদ। কি সুন্দর মনোরম পরিবেশে রয়েছে জায়গাটি। এক পাশেই মুসলমানদের ইবাদতখানা, অপর পাশেই হিন্দু ধর্মাবলম্বীদের ইবাদতখানা। এক পাশে মুসলমানরা তাদের সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয়, অপর পাশেই হিন্দু ধর্মের লোকেরা তাদের পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকে। মন্দিরের ভেতরের পরিবেশটা যদি দেখাই, তাহলে মন্দিরের ভেতরের পরিবেশটা ঠিক এরকম। এখানে তাদের একটি দেবতার প্রতিমাও রয়েছে। যদি মসজিদের ভেতরের পরিবেশটা দেখাই, তাহলে মসজিদের ভেতরের পরিবেশও যথেষ্ট সুন্দর ও সাবলীল। ভেতরে এসির ব্যবস্থা রয়েছে। মসজিদের ভেতরের পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে একসঙ্গে অনেক লোকজন নামাজ আদায় করতে পারবে এখানে। চলুন আপনাদের এখন এখান থেকে নিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমাদের গন্তব্য হবে নিদারিয়া জামে মসজিদ। বিভিন্ন পথে নিদারিয়া জামে মসজিদ দেখতে যাওয়া যায়। তবে যেহেতু আমরা মন্দির ও মসজিদের এই পুরান বাজার এসেছি, সেহেতু পুরান বাজার থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যাব কুলাঘাট বাজার। এই পথ দিয়ে আমরা কুলাঘাট বাজারের দিকে এসেছি। আর এখান থেকে এই পথ দিয়ে আমরা এখন চলে যাব বড়বাড়ি শিমুলতলা মোড়। এই কুলাঘাট থেকে জনপ্রতি 15 টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন চলে যাব বড়বাড়ি শিমুলতলা মোড়। বড়বাড়ি শিমুলতলা মোড় থেকে জনপ্রতি 5 টাকা ভ্যান ভাড়া দিয়ে 7-8 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই নিদারিয়া জামে মসজিদে। আমি মোহাম্মদ লিটন হোসাইন বর্তমানে চলে এসেছি লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের নয়হাট নামক গ্রামে। এই গ্রামে রয়েছে মুসলিম স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন নিদারিয়া জামে মসজিদ। চলুন আমার সঙ্গে নিদারিয়া জামে মসজিদটা ঘুরে দেখুন এবং এই নিদারিয়া জামে মসজিদ নির্মাণের ইতিহাস সম্পর্কে জানুন। আপনাদের সময় হলে আপনারাও এই মসজিদে আসবেন। এই মসজিদের স্থাপত্য শৈলী দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের এই নিদারিয়া মসজিদের সম্পূর্ণ ইতিহাস জানিয়ে দিই। আমি আগেই বলেছি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে প্রায় 300 বছরের প্রাচীন মুসলিম স্থাপত্যের নিদর্শন নিদারিয়া মসজিদ অবস্থিত। ইট চুন সুরকি দিয়ে নির্মিত এই মসজিদে মোগল স্থাপত্য শিল্পের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। নিদারিয়া মসজিদের দৈর্ঘ্য 42 ফুট ও প্রস্থ 16 ফুট, যা মসজিদটিকে 672 বর্গফুটের ক্ষেত্রফল প্রদান করে। এই নিদারিয়া মসজিদ থেকে প্রাপ্ত ফার্সি ভাষায় লিখিত শিলালিপি হতে জানা যায় মোগল সুবেদার মাসুদ খাঁ ও তার পুত্র মনসুর খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। ধারণা করা হয় 1176 হিজরি এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদের নাম নিদারিয়া হওয়ার পেছনে সুন্দর একটি কাহিনী রয়েছে। মোগল সুবেদার মনসুর খাঁর মুখে কোনো দাড়ি ছিল না। তখন তিনি স্রষ্টার নিকট প্রার্থনা জানায় এবং প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যদি তার মুখে দাড়ি গজায় তাহলে সে একটি মসজিদ নির্মাণ করবে। এই প্রার্থনা করার কিছুদিন পরে তার মুখে দাড়ির সঞ্চার ঘটে। তখন তিনি পূর্বের দেওয়া প্রতিশ্রুতির ন্যায় একটি মসজিদ তৈরি করেন। দাড়ি না থাকাকে ফার্সি ভাষায় বলা হয় নিদারিয়া। আর এই ফার্সি ভাষার নিদারিয়া থেকেই এই মসজিদটির নামকরণ করা হয় নিদারিয়া মসজিদ। নিদারিয়া মসজিদের উপরিভাগে এক সারিতে 3টি গম্বুজ ও 4 কোণে 4টি নকশা খচিত বুরুজ রয়েছে। 3টি দরজা ও ছোট বড় 12টি মিনারের সমন্বয় মসজিদের মূল কাঠামোর শোভাবর্ধন বৃদ্ধি করেছে। আর মসজিদের সামনে আছে একটি দোচালা ঘর ও বিশাল ঈদগাহ মাঠ। এই মাঠে ঈদের নামাজ ও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই মসজিদটা ইট চুন ও সুরকি দ্বারা তৈরি করা হয়েছে। আর এই মসজিদের পশ্চিম দক্ষিণে কর্নারে যে কবরটি রয়েছে, ধারণা করা হয় এই কবরটি এই মসজিদের স্থপতি মনসুর খাঁর। আপনারা মসজিদের পাশেই যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি এই মসজিদেরই নির্মাতা মনসুর খাঁর। নিদারিয়া মসজিদ ঘুরে দেখা শেষ করলাম। এখন এখান থেকে যাব বড় বাজার। বড় বাজার গিয়ে দুপুরের খাবার শেষ করব। নিদারিয়া মসজিদ থেকে বড় বাজার পর্যন্ত ভ্যান ভাড়া লেগেছিল 5 টাকা। বড়বাড়ি বাজারে এসে
৬৫ টাকার মধ্যে 1 প্লেট ভাত ও মুরগির মাংস দিয়ে দুপুরের খাবার শেষ করলাম। বড়বাজার শিমুলতলা মোড় থেকে পুরনো মসজিদ অর্থাৎ সাহাবা মসজিদে যেতে অটো ভাড়া লেগেছিল 10 টাকা এবং সময় লেগেছিল প্রায় 15 মিনিট। দেখতে দেখতে আমরা চলে এসেছি হারানো মসজিদ বা সাহাবা মসজিদের কাছে। চলুন সাহাবা মসজিদের ভেতরে প্রবেশ করি এবং এই মসজিদটা আপনাদের ঘুরে দেখাই। আমি মোহাম্মদ লিটন হোসাইন। আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাচীন এবং সর্বপ্রথম মসজিদ। এই মসজিদটি লালমনিরহাট জেলায় অবস্থিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। তার জন্মের প্রায় 50 বছর পর অর্থাৎ 620 খ্রিস্টাব্দে আমাদের দেশে এসেছিল ইসলাম। আর বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের লালমনিরহাট জেলা দিয়ে শুরু হয় বাংলাদেশে ইসলাম প্রচারের যাত্রা। আমি যে মসজিদে রয়েছি এই মসজিদের নাম হারানো মসজিদ বা সাহাবি মসজিদ। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ বই থেকে জানা যায় এই মসজিদটি নির্মাণ করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মামা মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সর্বপ্রথম মসজিদ। এই মসজিদটি তিনি 620 থেকে 626 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন বলে অনুমান করা হয় এবং পরে এই মসজিদটি সংস্কার করা হয় 690 খ্রিস্টাব্দ অর্থাৎ হিজরি 69। কেননা এই মসজিদ থেকে প্রাপ্ত একটি শিলালিপি অনুযায়ী জানা যায় এই মসজিদটি দ্বিতীয়বার সংস্কার করা হয় 69 হিজরি। 1987 সালে পঞ্চগ্রামের জঙ্গলে খনন করার সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর একটি ইটে কালেমা তাইয়্যিবা ও 69 হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা যায় মসজিদটি 69 হিজরি অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়েছে। দেশের প্রথম এবং প্রাচীন এই মসজিদটির দৈর্ঘ্য উত্তর দক্ষিণে 21 ফুট এবং প্রস্থ 10 ফুট। মসজিদের ভেতরে রয়েছে একটি কাতারের জন্য 4 ফুট প্রশস্ত জায়গা। মসজিদের 4 কোণে ছিল অষ্টকর্ণ বিশিষ্ট স্তম্ভ। মতিউর রহমান বসুনিয়ার রচিত রংপুরের দিন দাওয়াত গ্রন্থে এই মসজিদের বিশদ বিবরণ রয়েছে। দেশে ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এমন ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছিল। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়েরও 600 বছর আগে সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলামের আবির্ভাব ঘটেছিল এবং সে সময়ই নির্মিত হয়েছিল বাংলাদেশের প্রথম মসজিদ। যেহেতু এই মসজিদের বয়স প্রায় 1450 বছরের মতো, তাই মসজিদের কোনো কিছুই আর অক্ষত অবস্থায় নেই। এই মসজিদ থেকে প্রাপ্ত ইটগুলোর কিছু অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই কাঁচের গ্লাস দেওয়া যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি সেই পুরাতন মসজিদের দেওয়াল বা ভিত্তির অংশ, যা দর্শনার্থীদের দেখার জন্য কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে। মূলত এটাই সেই পুরাতন মসজিদের দেয়াল বা ভিত্তির অংশ। সাহাবা মসজিদ বা হারানো মসজিদ দেখা শেষ করলাম। এখন এখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে যাব বড়বাজার। বড়বাজার থেকে জনপ্রতি 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে যাব তিস্তা নদীর উপর নির্মিত রেল সেতু ও সড়ক সেতুতে। সামনেই দেখা যাচ্ছে তিস্তা সড়ক সেতু। এখন চলে এসেছি তিস্তা সড়ক সেতুর উপরে। চলুন আপনাদের তিস্তা সড়ক সেতু ঘুরে দেখাই এবং তিস্তা সড়ক সেতু নির্মাণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। লালমনিরহাট ও রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর নির্মিত এই তিস্তা সড়ক সেতু। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং এর নির্মাণ কাজ সমাপ্ত হয় 2012 সালের জুন মাসে। তৎকালীন সময় প্রধানমন্ত্রী কর্তৃক 20 সেপ্টেম্বর 2012 সালে ব্রিজটি উদ্বোধন করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য 750 মিটার এবং প্রস্থ 12.1 মিটার। ব্রিজের স্প্যান সংখ্যা 15টি এবং পিলারের সংখ্যা 16টি। এই ব্রিজটি নির্মাণে ব্যয় করা হয় 122.09 কোটি টাকা। চলেন এখন আপনাদের তিস্তা রেল সেতুতে নিয়ে যাই। এখান থেকে 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটলেই আপনারা তিস্তা রেল সেতুতে যেতে পারবেন। এখন আমি অবস্থান করতেছি লালমনিরহাট জেলার তিস্তা ব্রিজের উপর।
এই তিস্তা ব্রিজটা দুইটি জেলাকে বিভক্ত করেছে। এই পাশে হচ্ছে লালমনিরহাট, আর আমার সামনে যেটা রয়েছে সেটাই হচ্ছে রংপুর। তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর বিভাগের একটি পুরাতন সেতু। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে তিস্তা নদীর উপরে এই রেলওয়ে সেতুটি নির্মিত হয়। তখন রেলওয়ে সেতুটি তৈরি করা হলেও 1978 সালে 4 মার্চ থেকে যানবাহনের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় এবং 2012 সালে রেল সেতুর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি হলে এই রেল সেতুতে যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য এই সেতুটি উন্মুক্ত রাখা হয়। তিস্তা রেল সেতুর বয়স প্রায় 125 বছর। বর্তমানে এই সেতুটি অনেকটা ঝুঁকিপূর্ণ, তাই আপনারা তিস্তা রেল সেতুতে আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং কখন ট্রেন আসে সেই বিষয়ে খুব ভালোভাবে সতর্কতা রাখবেন। সকালে এই রেল সেতুর উপর দিয়ে আমরা গিয়েছিলাম লালমনিরহাটে। বিকালে এই রেল সেতুতে আসার পর থেকে 2টি ট্রেন এই সেতুর উপর দিয়ে চলে গেছে। সেতুর উপর থেকে ট্রেন যাওয়ার দৃশ্য দেখার অনুভূতি সত্যি অন্যরকম। বর্তমানে তিস্তা নদীর পানি অনেক এবং ময়লা কিছুটা বেশি। আপনারা বর্ষার শেষের দিকে আসলে তিস্তা নদীর পানিগুলো অনেক পরিষ্কার পাবেন। এই তিস্তা রেল ব্রিজের উপর থেকে তিস্তা সড়ক সেতু, তিস্তা রেল ব্রিজ এবং তিস্তা নদী দেখার অনুভূতিটাই আলাদা। সত্যি অনেকটা ভালো লাগতেছে। আপনাদের সময় হলে আপনারা এখানে আসবেন, এসে ঘুরে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা তিস্তা ব্রিজে অর্থাৎ তিস্তা রেল ব্রিজে আসলে অবশ্যই বিকেল অথবা সন্ধ্যার টাইমে আসবেন। সকাল অথবা দুপুর আসার চাইতে বিকেল অথবা সন্ধ্যায় আসলে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনাদের, কেননা বিকেলে মানুষজন বেশি থাকে এবং বিকেলে নদীর ভিউটা আপনারা খুব ভালো পাবেন। তাই চেষ্টা করবেন সারাদিন রংপুরে ঘোরেন আর লালমনিরহাটে ঘোরেন। ভালো মতো ঘোরার পরে বিকেলে সন্ধ্যার আগ দিয়ে এই রেল ব্রিজের উপরে আসবেন, আসে কিছুটা সময় কাটাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তিস্তা রেল ব্রিজ ঘুরে দেখার মধ্য দিয়ে একদিনে লালমনিরহাট জেলা ভ্রমণের পর্বটি সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন তিস্তা রেল ব্রিজ থেকে রেল লাইন ধরে কাউনিয়ার দিকে আর 10 মিনিট হাঁটলে আমরা পেয়ে যাব কাউনিয়া রেল স্টেশন। আর কাউনিয়া রেল স্টেশন থেকে 160 টাকা রেল ভাড়া দিয়ে চলে যাব বগুড়া এবং তার মধ্য দিয়ে সমাপ্তি হবে আজকের ভ্রমণ পর্বটি।